কৃষি প্রধান দেশ হিসেবে মাটি আমাদের ঐতিহ্য, জীবন এবং আত্মপরিচয়ের ভিত্তি। কিন্তু যাদের জীবন ও জীবিকায় মাটির উপরে নির্ভরশীল, আজ তাঁরাই হুমকির মুখোমুখি। ইউএনের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা FAO বলছে ভারতে 32% মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে এবং 25% ইতিমধ্যেই মরু এলাকায় পরিণত হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে মাটির উর্বরতা বা মান ধরে রাখা যায় তারই কিছু উদ্ভাবনী সমাধান আজকের পর্বে তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। নমস্কার, ইকো ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। থাকছে মোবাইল সয়েল টেস্ট কি পারবে তেলেঙ্গানা রাজ্যে অতিরিক্ত সারের কারণে অনুর্বর হয়ে যাওয়া মাটিকে রক্ষা করতে, এবং চেন্নাইতে ব্লু ফ্ল্যাগ সৈকত নিয়ে ইকো ট্যুরিজম ও স্থানীয়দের জীবিকা ইস্যুতে কেন টানাপোড়েন তৈরি হয়েছে। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের কথা আমরা সবাই প্রায়ই শুনি, যে সময়টায় দেশের কৃষি বদলে গিয়েছিল রাতারাতি সারের ব্যবহারের কারণে, এবং ভারতকে ক্ষুধামুক্ত রাখতে এই রেভলিউশন অনেক বড় ভূমিকা রেখেছিল। কিন্তু আজ কয়েক দশক পেরিয়ে এসে এর উল্টো দিকটাও আমাদের সামনে ধরা পড়ছে। অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির স্বাভাবিক শক্তি ও ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আমাদের প্রথম প্রতিবেদনে তাই আমরা আপনাদেরকে নিয়ে যাব তেলেঙ্গানা রাজ্যে, যেখানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাটির হারিয়ে যাওয়া উর্বরতা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। এটি একটি ভ্রাম্যমাণ গবেষণাগার যেখানে মাটি পরীক্ষা করা হয়। ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় এই গবেষণাগারের সাহায্যে বিজ্ঞানীরা উর্বরতা কমতে থাকা মাটি থেকে ভালো ফসল পেতে কৃষকদের সাহায্য করেন। ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের এই দলটি বিনামূল্যে মাটির নমুনা পরীক্ষা করে কৃষকদের পরামর্শ দেয়। ఎట్లా తీసుకురావాలన్నమాట అంటే 4 దిక్కులకి 4 మూలలకి మట్టి తీసుకొచ్చి మీరు తీసేసి లోపలికి వెళ్ళి తీసుకొచ్చి మాకు ఇచ్చేస్తే పరీక్ష చేసి మీకు ఏది భూమిలో ఏ పంట పెట్టాలో దాని గురించి చెప్తాము అని చెప్పారు। জলবায়ু পরিবর্তনের কারণে তেলেঙ্গানার মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2025 সালের মার্চ পর্যন্ত ছিল দীর্ঘ খরা, তারপর আসে অপ্রত্যাশিত অতিবৃষ্টি। এতে পুরো ফসল নষ্ট হয়ে যায়। 350 বর্গ কিলোমিটারের বেশি ধানের জমি ও প্রায় 50 বর্গ কিলোমিটার তুলোর জমি ডুবে যায়। ভুট্টার সাথে তুলো আর ধান রাজ্যের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। জলবায়ুর চাপের কারণে ভালো ফলন পেতে এই সবকটি চাষেই অনেক পরিমাণে রাসায়নিক সার লাগে। এই দুষ্টচক্র নিঙ্গাম্মা এসএমপুরমতোর মতো কৃষকদের ধ্বংসের কিনারায় ঠেলে দিচ্ছে। সব রকম চেষ্টার পরেও বন্যায় তার তুলোর ফলন নষ্ট হয়েছে। ছেটাতে হয়, মাটিতে সার মেশাতে হয়, ফসলে 3 বার পুরো সার দিতে হয়। এর অনেক খরচ, আমাদের পুরো খরচের অর্ধেকই এতে চলে যায়। যদি পুরো পরিবার কাজ করে তবেই এই হিসেব, কিন্তু মজুর ভাড়া করতে হলে আমাদের একেবারেই কোনো লাভ থাকে না। মাটির পরীক্ষার ভ্রাম্যমাণ গবেষণাগার এই পরিস্থিতি বদলাতে চায়। কৃষকদের জমি থেকে মাটির নমুনা নেওয়া হয়, তা পরীক্ষা করে দেখা হয় কোন পুষ্টি পদার্থ আছে আর কোনটা নেই, এবং জিঙ্ক বা ম্যাগনেসিয়ামের মতো সূক্ষ্ম পুষ্টি পদার্থের প্রয়োজন আছে কিনা। পুরনো ভুলগুলো শুধরাতে সাহায্য করাই এর লক্ষ্য। Earlier testing that we were mostly dependent on the nitrogen, phosphorus and potassium. With the high yielding varieties after the green revolution, people like our farmers mostly focused on all of the scheme where everything was driven towards NP and K, like the nitrogen, phosphorus and potassium, which led to the later in the imbalance of the fertilizers. We need to measure it to manage it, that it is getting focused on the micronutrients as well, which is the need of the day. অটোরিকশায় পাশাপাশি বসে থাকা মোগালাম্মা আর তার বন্ধু নিঙ্গাম্মা, কিন্তু তারা ভিন্ন মেরুর বাসিন্দা। নিঙ্গাম্মাকে আমরা আগে দেখেছি, বৃষ্টিতে তার তুলোর ফসল নষ্ট হয়েছে। মোগালাম্মার থেকে নিঙ্গাম্মা আলাদা, তিনি প্রচুর কৃত্রিম সার ব্যবহার করেন। মাটি পরীক্ষা করাবেন কিনা তা তিনি এখনও ঠিক করেননি। প্রথমে তিনি জানতে চান তার বন্ধু কেন ফসল নিয়ে কম সমস্যার মুখোমুখি হন। জৈব বহু ফসলি কৃষক হিসেবে মোগালাম্মা এখনো পুরনো দিনের ফসল ফলান। তিনি 25টির বেশি ধরনের সবজি, মিলেট ও ডাল চাষ করেন। এই ফসলের মাধ্যমেই তার মেয়ের পড়াশোনার খরচ চলে।
তাদের 3 জনের পরিবার খেতে পায়। তিনি বাণিজ্যিক চাষের লোভে পড়েননি। అట్లయితే మనకు నీళ్ళు అవసరం ఉంటది, কীটনাশক మందు ছড়াতেও కొట్టుకోవడానికి জল అవసరం লাগে। ఉంటది, আমাদের అలాంటివి এমন ఉంటాయి. మాకు বাধ্যবাধকতা అలాంటివి নেই। లేదు. জৈব পদ্ধতিতে চাষ করলে পোকা ఆర్గానిక్ ধরে వ్యవసాయం না। చేస్తే మన దగ్గర పురుగు আমাদের ఉండదు, নিজেদের খাবারেরও మంచి উপায় తిండి থাকে। ఉంటది, এটা সব দিক అన్ని থেকেই ভালো। విధాలుగా మంచిగా ఉంటది. স্থানীয় কৃষি পরামর্শ কেন্দ্র মাটি পরীক্ষা করে। বিজ্ঞানীরা নিয়মিত মোগালাম্মার কাছে আসেন। তিনিও তাদের পরামর্শ ভালোমতো মেনে চলেন। అందుకు మన చేనులో కూడా আমি খামারের పరీక్ష মাটি చేసుకొని পরীক্ষা ఎరువులు করে వేసుకుంటాం. তবেই সার দিই। లేదా మనము কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট বানিয়ে মাটিতে মেশাই। వానపాముల অন্য ఎరువులు, কৃষকেরা চাষের জন্য జెరలేరువని, ফসফরাস সমৃদ্ধ వర్మి সার వాష్ అని, যেমন వర్మి ডিএপি కంపోస్ట్ ও అట్లాంటివి కూడా ইউরিয়া తయారు చేసుకొని ব্যবহার করতে మేము পছন্দ করেন। భూమిని పెంచుకుంటాం. আমরা আমাদের ఎరువులకు চাষের ক্ষেত্রে তা ఆశపడతారు, ব্যবহার করি না। డిఏపికి, তাই আমার యూరియాకి ফসলে ఆశపడతారు, বেশি మేము খরচ ఆశపడము. একেবারেই করতে ఈ হয় না। పంటలో చూసుకుంటే లాగోడు తక్కువ ఉన్నది, ఆ పంటలో చూసుకుంటే లాగోడు ఎక్కువ ఉన్నది. కెమికల్ ఫర్టిలైజర్ వేయాలి, లేకపోతే సేంద్రియ ఎరువులన్నా వేయాలి. আপনাকে సో রাসায়নিক సేంద్రియ সার వేయడానికి নয়তো వాళ్ళ জৈব దగ్గర সার పశువులు ব্যবহার ఉండట్లేదు, করতে হবে। చేసుకోవడానికి অনেক ఓపిక কৃষক లేదు. জৈব সার సో ব্যবহার కనీసం করতে চান না, ఈ অথবা సాయిల్ গবাদি టెస్ట్ చేసుకొని পশু దాని কম ప్రకారం থাকায় మన এই ఎరువులు ধরনের সারের వేసుకుందామని, ব্যবস্থা అంటే করতে వాళ్ళ পারেন না। భూమి ఎట్లుంది తెలుసుకొని అట్లా কম হলেও কোনো ఎరువులు কোনো వేసుకున్న কৃষক মাটি అనే পরীক্ষার কথা ఆలోచన ভাবেন మాత్రం এবং সেই కొంతమంది অনুযায়ী రైతులకు সার వస్తుంది. ব্যবহার করেন। సో ఒక 15 থেকে 20% কৃষক 15 to এটা 20% করেন। ফার্মাర్స్ అయితే ఆలోచిస్తున్నారు. ভ্রাম্যমাণ গবেষণাগার থেকে পরীক্ষার কৃষকেরা সয়েল হেলথ কার্ড পান। তাতে জমির অম্লতা, খারত্বের মান, পুষ্টি উপাদান ও অণুজীবের তথ্য থাকে। এছাড়া কোন সার ব্যবহার করতে হবে, কোন ফসল বদলাতে হবে সেই বিষয়েও পরামর্শ থাকে। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তবে অনেকেই শুরুতে সন্দিহান ছিলেন। What we faced in the beginning ভ্রাম্যমাণ of মাটি this, পরীক্ষার বাস after চালু the হওয়ার পর launch of the লোকজন ভাবতেন, mobile soil আমার জমির testing মাটি আমি buses, যে কোনো কাউকে like কেন people দেব? used to feel like similarly কোন you বিশ্বাসে said দেব? that why I will give my farm land soil to someone আমি XYZ যদি person on এখন what হঠাৎ trust? করে গিয়ে Just বলি if I blindly তোমার go মাটি and পরীক্ষা tell হবে, them okay your সেই soil কথা will কেউ get বিশ্বাস tested, করবে no না। one was able to believe it. ৬৬ বছরের কৃষক কোম্পাল্লি ভীরাস্বামী বলছেন, মাটির পরীক্ষার ফলাফল তার খরচ కమిয়েছে, ফলন বাড়িয়েছে এবং মাটির আর্দ্রতা ভালো রেখেছে। కొంచెం ఏతుము ఇప్పుడు বিজ্ঞানীদের వీళ్ళు পরামর্শ చెప్పిన মেনে శాతం চললে వాళ్ళు খরচ কম হয়। చెప్పిన విధంగా పోతే మనకు আমি এখন ఈ কম সার పెట్టుబడి ব্যবহার కొంచెం করেও తక్కువ ভালো అవుతుంది, ফলন మందులు পাই। తక్కువ వేసుకున్నా మనకు పంట వస్తుంది। বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী সমন্বিত কৃষি পদ্ধতিতে তিনি জৈব সারও বানান। అటు ఎరువు మనంతల మనకే తయారు। যে কেউ ఇప్పుడు সার ఎవరైనా বানাতে సరే পারে। బయట నుంచి బయట వాళ్ళు ఎవరు খামারের এক చేసుకున్నా পাশে বর্জ্য చేనులో ফেলে కొంచెం রেখে তা బీడుచుకొని কম্পোস্টে পরিণত করার ఇదంతా জন্য కలిసిందంతా আলাদা করে తీసుకుపోయి রাখতে దాని হবে। మీద వేసి మనం ఎరువు తయారు সেই చేసుకోవాలి। সার পরের ఎరువు ফসলে తయారు আমরা చేసుకుంటే మనం ব্যবহার పంట করতে ఈ পারি। పంట అయిపోయినాక మళ్ళా పంటకు এতে খরচ ఆ কমে ఎరువును যায়, వాడుకోవచ్చు। কারণ বাজার থেকে వాడుకుంటే మనకు আলাদা করে చాలా সার কিনতে తగ్గుతుంది হয় అనమాట না। ఖర్చు బయట నుంచి తెచ్చేది। পরিবর্তন সম্ভব। ভীরাস্বামী কোম্পাল্লির মতো কৃষকেরা তা করে দেখাচ্ছেন। তিনি এখন সারের উপর কম নির্ভরশীল। তার জমির মাটির সমস্যাও দূর হতে শুরু করেছে। বিজ্ঞানীরা পরবর্তী কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা 2023 সাল থেকে তেলেঙ্গানায় 3000-এরও বেশি কৃষকদের মাটি পরীক্ষা করেছেন, যার সংখ্যা সামনে আরও বাড়বে। নানান কারণে মাটির উর্বরতা নষ্ট হয়, কিন্তু কখনো কখনো প্রকৃতি নিজে থেকেই তার সমাধান বের করে নিয়ে চলে আসে এবং মানুষ না হলেও অন্যান্য প্রাণীরা সেই কাজে সহায়তাও করে। যেমন ভারতে ক্ষুদ্র কেঁচো থেকে শুরু করে বিশাল আকারের হাতি মাটির উর্বরতা বজায় রাখতে ভূমিকা রাখে। ইউরোপে এই কাজটি করে এমন একটি প্রাণী যাকে ক্ষুদ্র ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীও বলা চলে। এবং মজার ব্যাপার হলো এই কাজটি করতে তার কিন্তু কোনো পারিশ্রমিকের প্রয়োজন পড়ে না বা তাকে পরিকল্পনাও করতে হয় না। আমাদের পরবর্তী প্রতিবেদনে আমরা বিভারদের কথা বলবো। চলুন দেখি তাদের থেকে আমরা কি শিখতে পারি। এখন সকাল 4:30 a.m. We're trying to be আমরা really খুব quiet, চুপচাপ not থাকার scare চেষ্টা off করছি যাতে our আমাদের nocturnal নিশাচর friends বন্ধুরা here. ভয় না পায়। আমরা hoping কয়েকটা to spot বিভার some দেখার beetles. চেষ্টা করছি। আজ একটারও দেখা পাবো ভাবিনি। সৌভাগ্যক্রমে আমি ভুল ছিলাম। এই ছোট নদীটি বার্লিন থেকে 1 ঘন্টা দূরে। আগে এর অবস্থা খুব খারাপ ছিল, তাই আমাদের এখানে আসা। জল দূষিত হয়ে হলুদ হয়ে গিয়েছিল, তা উজানের খামার থেকে ফসফেট আর রাসায়নিকে ভরে গিয়েছিল। Today it's a little bit আজকের different. ছবিটা একটু আলাদা। It might look a little bit উপরে muddy একটু on the ঘোলাটে মনে surface, হলেও but that জল water is so পরিষ্কার। clean now. I can আমি take দরকারে তা drink it. খেতেও পারি। And that's আর all এসবই thanks to স্থানীয় the এই local প্রাণী family that পরিবারের জন্য lives সম্ভব just over হয়েছে। there.
ছোট এই প্রাণীগুলো ইউরোপ জুড়ে ভূমির চেহারা বদলে দিচ্ছে, বনকে আগুন ও বন্যা থেকে বাঁচাচ্ছে, খরার পর অতি প্রয়োজনীয় ভূগর্ভস্থ জল ফিরিয়ে আনছে। তারা এমন সব সমস্যা ঠিক করে দিচ্ছে যেগুলো মানুষ সমাধান করতে পারছে না। I mean, there's a reason why they're called sort of natural ecosystem engineers, because they really know what they're doing. Yeah. সোফিয়ান ফ্লিস নামের এই নদী কয়েক কিলোমিটার উজানে থাকা খামার আর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের কারণে দূষণের শিকার হয়েছিল। এটা শুধু এখানকার সমস্যাই নয়, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি অনুযায়ী মনুষ্যসৃষ্ট বর্জ্য জলের ৮০%-রও বেশি কোনো প্রক্রিয়াকরণ ছাড়াই নদ নদীতে গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে মানুষ ছাড়া আরেকটা প্রজাতিও খুব ভালো কাঠামো বানাতে পারে এবং নিজেদের চারপাশের পরিবেশ বদলাতে পারে, তারা হলো বিভার। এই ছোট ছোট প্রাণীগুলো প্রায় ১০ বছর আগে এখানে এসেছে, ঘর বেঁধেছে, নদীকে একদম বদলে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, ১০ কিলোমিটার লম্বা ঝোড়া জুড়ে এই প্রাণীরা ৩৫টি কাঠামো তৈরি করেছে। এর ফলে পুকুর ও জলাভূমি অক্সিজেন সমৃদ্ধ হয়েছে। বিভাররা আসলে কি করে তা ভালো করে বোঝার জন্য আমরা জলবিজ্ঞানী মারিয়া ভার্টারের সঙ্গে কথা বলেছি। এই পুকুর ৪ সদস্যের বিভার পরিবারের মূল ঘাঁটি। মারিয়ার অনুমান এর আকার প্রায় ৬০০ বর্গমিটার। এই ২০ মিটার লম্বা বাঁধ সবকিছু আটকে রাখার কারণে এটি বিশাল পরিমাণ জল ধরে রেখেছে। বিভাররা লাঠি, ডাল ও কাদা দিয়ে বাঁধ বানায়। দরকারি উপকরণ জোগাড় করতে তারা নিজেদের বড় বড় দাঁত দিয়ে গাছ কাটে ও জলের ওপর দিয়ে তা বয়ে নিয়ে যায়। পুকুরটা পরিণত হয় বিভারদের উঠোনে, বিভারদের বাড়ির সদর দরজা জলের তলায় লুকিয়ে। এই বাঁধ আর পুকুরের আরেকটা দারুণ উপকারিতা আছে, এরা বিশাল ছাঁকনির মতো কাজ করে, জলের গতি কমিয়ে দেয় যাতে তলানি ও রাসায়নিক আবদ্ধ হতে পারে। মারিয়া বলছেন এখানে বিভারের ছাঁকনি এত ভালো কার্যকরী যে জলের রাসায়নিক ভারসাম্যই বদলে গেছে, কিন্তু অনেকদিন যাবৎ আমরা বিভারদের উপকার বুঝতে পারিনি। এরকম অবস্থা আগে গোটা ইউরোপ জুড়ে দেখা যেত, লক্ষ লক্ষ বিভার ছিল, কিন্তু ১৯০০ শতাব্দী নাগাদ প্রায় পুরোটাই লোপাট হয়ে যায়। ঘন লোম, মাংস আর ক্যাস্টর থলির মধ্যে থাকা ক্যাস্টোরিয়ামের জন্য তাদের শিকার করা হতো। এই নিঃসরণ সুগন্ধি ও ঔষধ বানাতে কাজে লাগে। ২০ শতাব্দী নাগাদ মাত্র ১২০০-র কাছাকাছি ইউরেশীয় বিভার বেঁচে ছিল। এই প্রজাতিটিকে বাঁচাতে অনেক দেশ তাদের সুরক্ষা দিয়েছে, ফাঁদ পাতা ও শিকার করা নিষিদ্ধ করা হয়েছে। তারপর ১৯২০-এর গোড়ার দিকে বিভারদের ইউরোপ, উত্তর আমেরিকা ও ব্রিটিশ দ্বীপপুঞ্জে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। বিভারের ছোট ছোট দলকে ছড়িয়ে দিয়ে তাদের স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া হয়। সবাই যা ভেবেছিল এই কর্মসূচিগুলো তার চেয়েও অনেক বড় সাফল্য পেয়েছে। গত ১০০ বছরে ইউরোপে বিভারের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি হয়েছে। বিভাররা ফিরে আসছে। মারিয়ার মতো গবেষকরা লক্ষ্য করছেন বিভারদের স্বাধীনভাবে কাজ করতে দিলে কত উপকার হয়। আরেকটা কারণেও এদের কাজ গুরুত্বপূর্ণ, তা হলো ভূগর্ভস্থ জল। বিশ্বের অর্ধেক পানীয় জল আসে ভূগর্ভস্থ জল থেকে। কৃষি ও শিল্পজাত নির্মাণের কারণেও এই জল অত্যাবশ্যকীয়। ইউরোপ জুড়ে ভূগর্ভস্থ জলের অবস্থা খুব খারাপ। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মধ্য ইউরোপে ইতিহাসের খারাপতম খরা হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ জলস্তর কমে গেছে ও দূষিত হয়ে গেছে। সারা মহাদেশে এই একই চিত্র, কিন্তু বিভারের এই বসতিতে ছবিটা একেবারেই আলাদা। These kinds of structures, they actually help keep the water in the landscape, allowing it to sort of seep into the groundwater and contribute to maintaining groundwater levels. এখানে ভূগর্ভস্থ জল এতটাই বেশি যে তা মাটির নিচ থেকে বেরিয়ে আসছে। মাটির উপরে উঠে আসার পর অতিরিক্ত লোহা জারিত হয়ে তা লালচে রং তৈরি করে। সোফিয়ান ফ্লিসের বেশ কয়েকটি জায়গায় আমরা তা দেখেছি। জমির অতিরিক্ত জলের কারণে এই অঞ্চল দাবানল থেকে রক্ষা পায়। আমেরিকায় দাবানল এখন নিয়মিত ঘটছে ও চরম মাত্রা ধারণ করছে। ২০১৮ সালে দক্ষিণ আইডাহোর দাবানলে ৬৫,০০০ একর বন আর জমি পুড়ে একেবারে নষ্ট হয়ে যায়। কিন্তু বিভারীরা যেসব এলাকায় ছিল সেগুলি রক্ষা পেয়েছিল, কারণ সেসব এলাকা আগুনের গতি কমিয়ে দেয়, তা ছড়াতে দেয় না। জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া এখন নিয়মিত রূপ নিচ্ছে। অল্প সময়ে অনেক জল আসছে, ভয়ঙ্কর বন্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রেও বিভার সাহায্য করতে পারে।
When a flood peak বন্যার comes ঢেউ through, এত জোরে ও if এত this শক্তি নিয়ে weren't আসে to যে have any বিহারের beaver dams, the বাঁধ water না would থাকলে rush through পলি, here with কাঠ, such speed পাথর ও and such আরো অনেক power, কিছু টেনে নিয়ে dragging হ্রদের all দিকে চলে sediments যেত। and wood and rocks and God knows what down কিন্তু এই ধরনের towards কাঠামো the থাকার lake. কারণেই But বন্যার because প্রবাহ we have কিছুটা these ধীর sort of হয়ে যায়। structures here, those flood peaks, get পলি slowed ও down a কাঠ little bit, and আটকে যায়। sediment gets বন্যার sort of ক্ষয়ক্ষতি অনেক কম হয়। caught, and the flooding damage is not that big, right? So it helps অর্থাৎ when জল there's না থাকলে no বা জল water বেশি or হলে there's too দুই much ক্ষেত্রেই water. সাহায্য পাওয়া যায়। That's the এটাই problem of এখনকার our সমস্যা। time. যদি আপনার আশেপাশে কোনো বিভান নাও থাকে, জেনে হয়তো অবাক হবেন যে আপনার অনেক প্রতিবেশী প্রাণী কতটা উপকারী হতে পারে। শুধু মাটির উর্বরতা হারানো নয়, অতিরিক্ত নগরায়নের কারণে কৃষি জমির পরিমাণও কমে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষক দেখেছেন কিভাবে তার ফসলি মাঠ হারিয়ে যাচ্ছে, কিভাবে সেখানে বসতি গড়ে উঠছে, এবং এভাবে চলতে থাকলে একদিন হয়তো কৃষকের শেষ উর্বর জমিটুকুও কংক্রিটের জঙ্গলে ঢাকা পড়ে যাবে। তবে আশার আলোও দেখা যাচ্ছে। গ্রেটার নয়ডায় কমিউনিটি ফার্ম শহরের মানুষকে মাটির কাছাকাছি নিয়ে আসছে, জৈব উপায়ে খাদ্য উৎপাদনে উৎসাহ দিচ্ছে। দিল্লির অদূরে সাইনি নামের গ্রামে বেড়ে উঠেছেন পবন শর্মা। গ্রামের অন্যান্যদের মতোই কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি, কিন্তু নগরায়ন তাদের বেশিরভাগ জমি গ্রাস করেছে। जैसा कि आप এই देख চওড়া पा रहे রাস্তাটা हैं 24 মিটার লম্বা। ये जो चौड़ी এর रोड है দুপাশে 24 আছে मीटर উঁচু रोड है অট্টালিকা। और इसके दोनों तरफ এটা ये हाई राइज ফিউশন নামের बिल्डिंग है, রিয়েল এস্টেট इधर ये সংস্থা। फ्यूजन है, इधर ये दूसरे बिल्डर हैं। तो ये এদিকে আরো सारी কিছু जो নির্মাণ लैंड है ये সংস্থা हमारे রয়েছে। खुद के এই পুরো सैनी गांव জমি की একদিন है, আমাদের গ্রাম जो ছিল। आज से 20 20 साल বছর पहले আগে यहाँ এখানে पे সবুজ हरी ক্ষেত भरी দেখা যেত। लहलाती हुई এখন फसल সব हुआ হারিয়ে करती थी, গিয়েছে। अब वो सब कुछ खत्म है। সাইনি এখন দিল্লির দ্রুত বর্ধনশীল উপনগরী গ্রেটার নয়ডার অংশ। পবন শর্মার শৈশবের সেই সবুজ খামার কেমন ছিল তা কল্পনা করাও সম্ভব না। এখন আর কোনো খামারের অস্তিত্বও নেই। পবন শর্মা আইনি পরামর্শ নিচ্ছেন। ভারতের জমি অধিগ্রহণ আইনের জরুরি ধারা ব্যবহার করে তার ও অন্যান্য গ্রামবাসীর জমি কেড়ে নেওয়া হয়েছে। এই আইনে স্থানীয় সরকার জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে, কিন্তু লিগ্যাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা ঋত্বিক দত্ত বলেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারা অযৌক্তিক। 99% ক্ষেত্রেই জরুরি অবস্থার শর্ত পূরণ হয় না। দুর্যোগ, যুদ্ধ বা ভূমিকম্পের মতো বিপর্যয়ের ক্ষেত্রে মানুষজনের দ্রুত পুনর্বাসনের জন্য এই ধারা প্রয়োগ করা যায়। ইচ্ছেমতো বিমানবন্দর, বসতি বা রাস্তা তৈরির জন্য এই ধারা নয়। ভারতের রাজধানী দিল্লি 2030 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে চলেছে। বাসিন্দার সংখ্যা হবে তখন 3,70,00,000। কিন্তু দিল্লি ও সংলগ্ন উপশহরের সম্প্রসারণের খেসারত দিচ্ছে শহর সংলগ্ন কৃষিজমি, যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র। দিল্লির উত্তর দিকের শহরতলি অঞ্চলের বাজিতপুর ঠাকরান গ্রামের অবস্থাও একই রকম। জমির আকার কমে আসা আর কৃষিতে লাভ কমে যাওয়ায় কৃষকেরা বিকল্প খুঁজছেন। জমির দালালরা নগদ টাকার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে কৃষিজমি কিনে নিচ্ছে। কৃষিতে আয় কমে যাওয়া এর একটা কারণ। অনেক কৃষক এখন তাদের অর্থ বাণিজ্যিক প্লট, জমি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করছেন। এটা বিনিয়োগের সুযোগ আর আর্থিক নিরাপত্তার প্রশ্ন। ये दोनों जो है एक रीजन रहते हैं। সতপাল ঠাকরান কৃষক পরিবারের সন্তান, কিন্তু চাষাবাদ আর লাভজনক মনে না হওয়ায় 2012 সালে তার পরিবার কৃষি থেকে সরে আসে এবং জমি বিক্রি করে দেয়। এখন তিনি গ্রামেই একটি টিউশন সেন্টার চালান। বিশেষজ্ঞরা বলছেন নগরায়ন অবশ্যম্ভাবী হলেও তা দায়িত্বশীল পদ্ধতিতে করতে হবে, নইলে এর ক্ষতি হবে অপূরণীয়। আমরা শহরের সম্প্রসারণ কম উর্বর জমির দিকে নিয়ে যেতে পারি। প্রতিটি এলাকাতেই এমন জমি আছে। উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো চিহ্নিত করে নগরায়নের জন্য প্রস্তুত করা। এই এলাকাগুলোতে নগরায়ন করা যেতে পারে। ভারতে রয়েছে বিশ্বের অন্যতম বড় আবাদি জমি। এর অর্ধেকেরও বেশি কৃষিকাজে নিযুক্ত।
কিন্তু বড় শহরগুলির আশেপাশে ধীরে ধীরে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এই পুরো ফার্টাইল এরিয়া কहीं না এই कहीं উর্বর অঞ্চলটিকে বদলে ফেলা হবে, তার डायरेक्ट সরাসরি इम्पैक्ट কৃষি पड़ेगा উৎপাদনে हमारे প্রভাব जो ফেলবে। पैदावार है, প্রভাব जो ফেলবে हमारी আমাদের सब्जियों की শাকসবজি, पैदावार है, हमारे খাদ্যশস্যের ফলনে। खाद्यान्न की पैदावार है, আমাদের বিকল্প इसलिए পথ इसका कोई খুঁজতে अल्टरनेट হবে। देखना होगा। বিক্রান্ত টোঙ্গা সমমনস্কদের নিয়ে গ্রেটার নয়ডায় একটি সমবায় কৃষির প্রকল্প গড়ে তুলেছেন। 10টি পর্যন্ত পরিবার সামান্য ফির বিনিময়ে জমি লিজ নিয়ে জৈব ফসল ফলাতে পারেন। এই উদ্যোগ শহরের কিছু কৃষি জমিকে অন্তত রক্ষা করছে। শুধু মাটি নয়, বালি বা সমুদ্রের উপকূলও হুমকির মুখে। দূষণ, দখলদারি আর মানুষের অসচেতন কর্মকাণ্ডের জন্যে প্রকৃতি আজ বিপন্ন। ব্যবস্থা হিসেবে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনের মতো উদ্যোগ নিচ্ছে সরকার, কিন্তু তার অতিরিক্ত কড়া নিয়মাবলীর কারণে উপকূল নির্ভর জনগোষ্ঠী আবার হুমকির মুখে পড়ছে। তাহলে মানুষ আর প্রকৃতির চাহিদার ভারসাম্য রক্ষা করা যায় কিভাবে? কেন সংরক্ষণ উদ্যোগে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ প্রয়োজন? আমাদের পরবর্তী প্রতিবেদন তাই নিয়েই। চেন্নাইয়ের মেরিনা সৈকত রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন অর্জনের জন্য শহরের সুপরিচিত উপকূল রেখাকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। এই সার্টিফিকেশন পাওয়ার জন্য পরিচ্ছন্নতার উচ্চ মাপকাঠিতে উন্নীত হতে হয়, যেখানে পরিবেশ বান্ধব সুযোগ সুবিধা ও পরিকাঠামোগুলো থাকতে হয়। প্রকল্পটি অভিনব। তারা আমাদের সমুদ্র তটকে গোয়া শহরের মতো পরিষ্কার রাখছে। நார்மல் பீப்புளுக்கு இதுதான் ஈஸியா இருக்கும். இப்போ காசுனா கொஞ்சம் லிமிட்டடா பீப்பிள்ஸ் வருவாங்க, எல்லாரும் வருவாங்கன்னு சொல்ல முடியாது. கிட்ஸ் விளையாடுறதுக்கு தகுந்த மாதிரி எல்லாமே দারুণ করে বানানো হয়েছে। তবে এতে সবাই খুশি নন। ব্লু ফ্ল্যাগের মান পূরণ করার এই প্রক্রিয়া কারো কারো জন্য ক্ষতির আশঙ্কা হয়ে দাঁড়াচ্ছে। জেলেরা অনেকদিন ধরে এই সমুদ্রকে রক্ষা করে আসছেন। এখন উপকূলে নিজেদের অধিকার হারানোর শঙ্কায় রয়েছেন তারা, যা তাদের জীবিকার উৎস। চেন্নাইয়ের মেরিনা থেকে 30 কিলোমিটার দক্ষিণে কোভালাম সমুদ্র সৈকত। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনের কারণে 2021 সালে নারায়ণনের মতো জেলেরা তাদের জীবিকা হারিয়েছেন। வளர்ச்சி நாங்க தடுக்கல, আমরা பொருளாதாரம் பாதிக்கப்படும் தான் சொல்றோம்। কিন্তু আমাদের জীবিকা மாசி বিপন্ন। பங்குனி சித்திரை জানুয়ারি வைகாசி থেকে মে 5 মাসের মধ্যে আমরা বড় জাল ফেলে উপকূল থেকে মাছ பெரியவெல்லாம் ধরি। நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க, এটাই আমাদের காரவலம்னு পেশা। சொல்லுவாங்க. அதுல যারা எல்லாரும் নৌকায় যেতে போவாங்க, পারেন না তারা এর போட்ல উপর போக முடியாது, নির্ভরশীল। அந்த தொழில் தான் এর মধ্যে பண்ணுவாங்க। বয়স্করাও அவங்களுக்குலாம் அதுதான் আছে। ஒரு வாய்ப்பு। মাছ அந்த ধরলে আমরা தொழில் নিজেদের பண்ணாதான் মধ্যে ভাগ அவங்களால করে போக নিই। முடியும்। ரொம்ப আমরা வயசாச்சுன்னா அந்த ঐক্যবদ্ধ। வேலைக்கு போவாங்க, எல்லாரும் தனி ஒரே ஷேர் தான். குறைஞ்ச அந்த 100 அளவுக்கு থেকে நாங்க 200 জন சமத்துவமா জেলে এর উপর இருந்துட்டோம். নির্ভরশীল ছিলেন। இந்த அடைமோத்தாரமா তাদের போகணும், কেউ அடைமோனா এখন சின்னதாக সেখানে போகும், যেতে முகத்து পারেন வரும். না। இந்த குறிப்பிட்ட আমরা நாள் ஓடிட்டு পাথরের இந்த উপর দিয়ে கச்சாங்க উঠতে தச்சோம், পারি இந்த না। காற்று அடிக்கும் তার போது முகத்து வர নিষিদ্ধ। அடையும். இதுல 100-200 জায়গাটি பேர் আমাদের போவாங்க কাছ தொழில் থেকে பண்ண নিয়ে போவாங்க, নেওয়া হয়েছে। யாரா பிடிக்கிறதுக்கு আমাদের জীবিকাও হারিয়ে ஒருத்தருக்கு গিয়েছে। போக முடியல, கல் தாண்டி ஏற முடியாது, கொட்டிட்டாங்க, அடமும் போச்சு, தொழிலும் போச்சு, எல்லாம் போச்சு। কোভালামের জেলেরা শুধু জায়গা হারাননি, বিশ্বাসও হারিয়েছেন। সংরক্ষণবাদীরা বলছেন, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনের ক্ষেত্রে যেসব বিষয়কে রক্ষা করার কথা এই উন্নয়ন প্রকল্পে তা মানা হয়নি। ப்ளூ ஃபிளாக்கான கைட்லைன் இருக்குல்ல, அந்த சர்வதேச விதிமுறையும் பார்த்தீங்கன்னா இயற்கைக்கு மாறா எந்த விஷயமும் இருக்காது. ஏன்னா கோலத்தில் நடந்தது முழுக்க முழுக்க அதுக்கு எதிரான விஷயம் தான். கோலத்தில் மணல் மேடுகளுக்கு மேல கன்ஸ்ட்ரக்ஷன் டெப்ரி கொட்டி பீச்சுக்கு பக்கத்துலேயே பார்க்கிங் லாட வந்து இது பண்ணிருப்பாங்க. எல்லா விஷயமும் அதே போல கழிவுநீர் சுத்திகரிப்புன்றது அங்கே கிடையவே கிடையாது. டைரக்டாவே ஓப்பன் பீச்சில் தான் வந்து அதை ஸ்டோரேஜ் பண்ணி রিভার মவுথ பக்கத்துல சதன் பவுண்டரியில கல்லு போட்டுருப்பாங்கல, அது பக்கத்துல பாத்தீங்கன்னா ஃபுல்லி வாட்டர் அது எல்லாமே இந்த கழிவுநீர் தான்। পরিকল্পিত ব্লু ফ্ল্যাগ এলাকাটি কুয়ুম নদীর মুখ থেকে 500 মিটারেরও কম দূরত্বে অবস্থিত। এই নদী চেন্নাইয়ের অনেক অশোধিত আবর্জনা সমুদ্রে বয়ে নিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলের গুণমানের তথ্য সবার জন্য উন্মুক্ত নয়। এটি কিভাবে আন্তর্জাতিক পরিবেশ স্বীকৃতি পেতে পারে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। ஒரு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இந்த மீன்பிடி தொழிலில் நேரடியாகவும் 500க்கும் மேற்பட்ட மகளிர்கள் வந்து மீன் வியாபாரத்தில் நேரடியாகவும் ஈடுபடக்கூடிய இந்த இடத்துல ஒரு காம்பவுண்டை வந்து போட்டுட்டு இதுக்குள்ள தான் வரப்போகுது அப்படின்ட்டு பேப்பர்ல அறிக்கை கொடுக்குறாங்க. இந்த இடத்துல படகுகள்லாம் ஆக்கிரமிச்சிருக்கு, கடற்கரையில படகு ஆக்கிரமிச்சிருக்குன்றது இப்பதான் புதுசா கேட்கறோம். நீங்க கொண்டாடுற அந்த ப்ளூ பிளாகால அதிகபட்சம் 5 வாட்ச்மேனுக்கு உங்களால வேலைக்கு தர முடியுமே தவிர இதுக்கு மேல அங்க ஏதாவது வேலைக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கான்னு பாருங்க. சும்மா சொல்றாங்க আমাদের অনেক প্রশংসা மீனவர் தான் பாதுகாப்பு, মিলিটারি মেরিয়া, இது மீனவருக்கு ஒரு ஆள் கூட இல்லாத ஆகிடும் ஒன்று কয়নাল। চেন্নাইয়ের মেরিনা সমুদ্র তট হয়তো শিগগিরই ব্লু ফ্ল্যাগ শিরোপার অধিকারী হবে, কিন্তু সত্যিকারের পরিবেশ বান্ধব উন্নয়ন হয়তো সহজ বিষয়ের উপরেই নির্ভর করে। আর তা হলো এই সমুদ্রকে যারা হৃদয়ে ধারণ করেন তাদের কথা মাথায় রাখা।
আমাদের পায়ের নিচের জমি শুধু ইতিহাসই বহন করে না, আমাদের জীবনও তার উপরে নির্ভরশীল। আজকের পর্বে আমরা দেখেছি কিভাবে কৃষি জমি সংকুচিত হচ্ছে, কিভাবে মাটির গুণাগুণ বা স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখেছি কিভাবে গ্রামের কৃষক, শহরের বাগান প্রেমী বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ছোট ছোট পদক্ষেপ বা উদ্ভাবন নীরবে পরিবর্তনও নিয়ে আসছে। আপনার এলাকাতেও যদি এমন কোনো উদ্যোগ চোখে পড়ে তাহলে তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এমনই আরও অনেক প্রতিবেদন পেতে ইনস্টাগ্রামে DW এনভায়রনমেন্ট চ্যানেলটি ফলো করতেও ভুলবেন না। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।